থেকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের আলোচিত বিষয় ইতিহাস বিষয়ে আলোচিত অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার ধারণা নিয়ে আলোচনা শুরু করব। পৃথিবীর ইতিহাসের ক্ষেত্রে প্রথম বাস্তবধর্মী রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে যিনি রূপকার ছিলেন তিনি হলেন বিখ্যাত গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটল। তিনি জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক 384 খ্রিস্টপূর্বাব্দে এবং পরলোক গমন করেছিলেন আনুমানিক 322 খ্রিস্টপূর্বাব্দে। সেই সময়ে ভারতীয় রাষ্ট্রবিদ কৌটিল্যের সমসাময়িক দার্শনিক ছিলেন অ্যারিস্টটল। তিনি প্রথম রাষ্ট্রনীতি চর্চাকে সমাজবিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। গ্রিক রাজনীতি, সমাজ, দর্শন প্রভৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তর্কশাস্ত্র, বিজ্ঞান, দর্শন ইত্যাদি বিভিন্ন শাস্ত্রের পাণ্ডিত্য ছিল অ্যারিস্টটলের রাষ্ট্রচিন্তার মৌলিক উপাদান। তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্সে আদর্শ রাষ্ট্র গঠনের জন্য তার যে গভীর চিন্তাভাবনা তা প্রকাশ করেছিলেন। তার মত অনুসারে রাষ্ট্র সৃষ্টি হয়েছে প্রাকৃতিক বা স্বাভাবিক নিয়মে। প্রথমে মানুষ পরিবার গঠন করেছে, তারপর সেই পরিবারগুলি একত্রিত হয়ে গড়ে তুলেছে একটি গ্রাম। এরপর যত দিন গেছে মানুষের নানান প্রয়োজন বৃদ্ধি পেতে শুরু করলে সেই গ্রামগুলোর সীমানা প্রসারিত হয়ে অনেকগুলো গ্রামের সমষ্টি নিয়ে গঠিত হয়েছে রাষ্ট্র বা নগর রাষ্ট্র। অ্যারিস্টটল এরূপ মত দিয়েছিলেন যে, অর্থাৎ তিনি উদাহরণের মাধ্যমে বুঝিয়েছিলেন, একটি বীজ থেকে যেমন গাছের সৃষ্টি হয়ে থাকে ঠিক তেমন ভাবেই পরিবার থেকে মানুষের নানা ধরনের প্রয়োজন মেটানোর জন্যই রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। তিনি বলেছিলেন, পরিবার হলো শুরু এবং রাষ্ট্র হলো তার পরিণতি। রাষ্ট্রচিন্তাবিদ অ্যারিস্টটলের মত অনুযায়ী বা ধারণা অনুযায়ী তিনি যে রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলোর কথা উল্লেখ করেছিলেন সেগুলি হলো, রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে স্বাভাবিকভাবেই, অর্থাৎ তিনি মনে করতেন রাষ্ট্র একটি স্বাভাবিক প্রতিষ্ঠান। অ্যারিস্টটলের মতে রাষ্ট্র গঠনের মূল কথাই হলো মানুষের মধ্যে ঐক্যের সৃষ্টি করা। অন্যান্য সংগঠন বা সংস্থার থেকে রাষ্ট্রকে সর্বোচ্চ সংগঠন হিসেবে তুলে ধরার জন্য অ্যারিস্টটল উদ্যোগী হয়েছিলেন। তার মতে রাষ্ট্রের স্থান ব্যক্তি বা পরিবারের আগে। অ্যারিস্টটল রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনার মধ্য দিয়ে দেখিয়েছিলেন যে রাষ্ট্র হলো জীবনের মতোই এক পূর্ণাঙ্গ সত্তা। তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য পলিটিক্সে বিভিন্ন ধরনের সরকার, তার শ্রেণীবিভাগ এবং সংবিধান সম্পর্কে সুসংবদ্ধ আলোচনা তুলে ধরেছিলেন। প্রধানত তিনি শাসকের সংখ্যা এবং তাদের গুণ এই দুটো বিষয়কে সামনে রেখে সরকারের স্তর বিভাজন করেছেন। অ্যারিস্টটলের মতে রাজতন্ত্র হলো বিশুদ্ধ শাসন পদ্ধতি এবং স্বাভাবিক অভিজাততন্ত্র এবং বহুজনতন্ত্র হলো এই শাসন পদ্ধতির অন্যান্য উপাদান। অন্যদিকে বিকৃত শাসন পদ্ধতির কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, স্বৈরতন্ত্র, গোষ্ঠীতন্ত্র
এবং গণতন্ত্রের কথা। অ্যারিস্টটলের এই পলিটিকে সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা এবং গণতন্ত্রকে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থা রূপে আখ্যায়িত করেছিলেন। অ্যারিস্টটল বিপ্লব অর্থে প্রধানত সরকার তথা সংবিধানের পরিবর্তনগুলিকে বুঝিয়েছিলেন। তিনি বিপ্লবের উৎস আলোচনা করে তার প্রতিকার করার উপায়ও বিস্তৃতভাবে আলোচনা করেছেন। তার মতে বৈপ্লবিক আন্দোলনের উৎস হল সমস্ত কিছুই। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যখন মনে করে যে রাষ্ট্র তথা কর্তৃপক্ষ তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে বা তারা তাদের দ্বারা নিপীড়িত হচ্ছে, তখন তাদের মধ্যে ক্ষোভের সঞ্চয় হয়, যার থেকে জন্ম হয় বিদ্রোহ বা বিপ্লবের। অ্যারিস্টটল আরো বলেছিলেন যে ঔদ্ধত্য, ভয়, রাষ্ট্রের অসমান বিকাশ, ঘৃণা, নির্বাচনী ষড়যন্ত্র প্রভৃতি বিভিন্ন কারণে বিপ্লব সংঘটিত হতে পারে। স্বৈরতন্ত্র, অভিজাততন্ত্র এবং রাজতন্ত্রের ভিন্ন ভিন্ন কারণেও বিপ্লব ঘটতে পারে বলে অ্যারিস্টটল মত প্রকাশ করেছিলেন। তিনি বিপ্লবের কারণ অনুসন্ধানের পাশাপাশি এই বিপ্লবের প্রতিকার সম্পর্কেও তার সুযোগ্য মতামত প্রকাশ করেছিলেন। সেই প্রতিকারগুলি ছিল সরকারের বিশ্বাসযোগ্যতা, আইন ভঙ্গ করা সহ যে কোনো নিকৃষ্ট কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, সম্ভ্রান্ত শ্রেণীর মধ্যে সুসম্পর্ক এবং ঐক্য বজায় রাখা প্রভৃতি। অ্যারিস্টটল মনে করতেন যে মানুষের এক সুন্দর মঙ্গলময় জীবন এবং তার সুখ নির্ভর করে আদর্শ রাষ্ট্র ব্যবস্থার উপর। প্রধানত তার আদর্শ রাষ্ট্রের ধারণাটি সৎ গুণের ওপর প্রতিষ্ঠিত। এইরূপ রাষ্ট্রের রূপরেখা অঙ্কন করতে গিয়ে অ্যারিস্টটল চরম রাজতন্ত্র এবং বিশুদ্ধ অভিজাততন্ত্রের কথা তুলে ধরেছিলেন। যদিও তার পলিটি বা মিশ্র শাসন ব্যবস্থাকে তিনি এক্ষেত্রে উপযোগী বলে বিবেচনা করেছেন, তবে এই প্রসঙ্গে বলা যায় অ্যারিস্টটল বর্ণিত আদর্শ রাষ্ট্র ব্যবস্থা কতগুলি শর্তের ভিত্তিতে গড়ে উঠেছিল। সেগুলি ছিল সীমিত জনসংখ্যা, সাহসী ও বুদ্ধিমান জনগণ, মাঝারি আকারের রাষ্ট্র, নাগরিকতা, আদর্শ শিক্ষা ব্যবস্থা এবং সুদৃঢ় প্রশাসনিক কাঠামো। তবে এই প্রসঙ্গে বলা প্রয়োজন, মধ্যবিত্ত শ্রেণী পরিচালিত সরকার কৃতদাস প্রথা সমর্থনকে সর্বোপরি একটি কাল্পনিক ধারণা রূপে সমালোচনা করা হয়েছে তার আদর্শ রাষ্ট্রের তত্ত্বকে। তিনি এই প্রসঙ্গে বলেছিলেন, অর্থাৎ অ্যারিস্টটল কৃতদাস প্রথার সম্পর্কে বলেছিলেন, দাস বা কৃতদাসেরা হলো জীবন্ত সম্পত্তি। তারা প্রকৃতিগতভাবে স্বাধীন নয়, তারা বিষয় সামগ্রী মাত্র। প্রভুর স্বার্থ রক্ষা ছাড়া দাসদের নিজেদের জীবন বলে কিছু ছিল না। তিনি আরো বলেছিলেন, প্রভু যাতে নিশ্চিন্তে ও নিরাপদে রাষ্ট্রীয় কার্যকলাপে অংশ নিতে পারে, সে কারণে প্রভু বা মালিকের গৃহে যাবতীয় কাজকর্ম সম্পাদন করতে কৃতদাসদের বিশেষ প্রয়োজন ছিল। অপরদিকে প্রভুর সঙ্গে থেকেই দাস বা কৃতদাসেরাও নৈতিক এবং মানসিক গুণাবলীগুলি আয়ত্ত করে থাকত। তবে প্রাথমিকভাবে অ্যারিস্টটল দাস প্রথাকে স্বাভাবিক ও অপরিহার্য বলে মেনে নিলেও এই প্রথার কিছু কিছু সংস্কার সাধনের ওপরেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। নাগরিক এবং কৃতদাসদের মধ্যে অসাম্য সম্পূর্ণভাবে অবস্থান করুক, অ্যারিস্টটল সেটা কখনোই চাননি। বরং তিনি মনে করতেন নাগরিকদের তুলনায় দাসদের সংখ্যা আনুপাতিক হারে কম থাকাটা এক আদর্শ রাষ্ট্রের পক্ষে সুবিবেচিত। তাই অ্যারিস্টটলের রাষ্ট্রদর্শন নানাভাবে নানারূপেই সমালোচনার যোগ্য। অনেকের মতে তার রাষ্ট্রচিন্তা সংকীর্ণতার দোষে দুষ্ট। তিনি মূলত নগর রাষ্ট্রের পরিসরেই তার রাষ্ট্রচিন্তাকে জারি রেখেছিলেন। তবে এত সমস্ত সীমাবদ্ধতার থেকেও রাষ্ট্রচিন্তার ইতিহাসে অ্যারিস্টটলের যে অবদান ছিল
সে কথা অনস্বীকার্য। তিনি রাষ্ট্রের উৎপত্তি এবং প্রকৃতি, সরকারের বিভিন্ন রূপ, ন্যায় বিচার, পরিবার এবং সম্পত্তি সহ যে সমস্ত ব্যাখ্যাগুলো দিয়েছিলেন তা রাষ্ট্রচিন্তার পরবর্তী যে ধারা তাকে যথেষ্টই আরো সুঠামভাবে গড়ে তুলেছিল। তার এই রাষ্ট্রদর্শন খ্রিস্টপূর্বাব্দের কালের সময়কালের হলেও বর্তমান সময়েও তা কিন্তু সমানভাবেই প্রাসঙ্গিক হয়ে রয়েছে। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশন গুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।